দর্শক, বেশ কয়েকটি রাজনৈতিক দলের ইশতেহারে থাকা নানা অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো আমরা দেখছিলাম। এবার আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাসিয়াত প্রিয়তি। স্বাগত আপনাকে। আমরা বেশ কয়েকটি দলের ইশতেহার দেখেছি, তার মধ্যে অর্থনৈতিক বেশ কিছু বিষয় কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলো যে ইশতেহারগুলো দিচ্ছে তার মধ্যে অর্থনৈতিক যে প্রতিশ্রুতিগুলো রয়েছে তা বর্তমান বাস্তবতায় বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কতটুকু উপযোগী আপনি মনে করছেন? জি, ঠিকই বলেছেন। আসলে ইশতেহারের যে প্রথা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা বিগত নির্বাচন থেকে কিছুটা দেখছিলাম যে বিগত নির্বাচনে যারা অংশ নিয়েছেন তারাও আসলে ইশতেহার দিয়ে নিজেদের নীতিগুলো এবং পরিকল্পনাগুলো জানানোর চেষ্টা করছিল, এবং এবার সেটা আরও বড়োভাবে উঠে এসেছে। মোটামুটি 3-4টি যে বড় দল তারা ইশতেহারের মাধ্যমে আসলে আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে তারা আসলে কিভাবে এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে চায়। এই ইশতেহারের সাথে বিগত সময়ের ইশতেহারগুলোর একটা গুণগত পার্থক্য রয়েছে। যেরকম এবার ইশতেহারে আমরা অনেক বেশি অবকাঠামোমূলক উন্নয়ন দিয়ে অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা দেখতে পাচ্ছি। মেগা প্রকল্পের কথা বলছে না। জি, মেগা প্রকল্পের কথা বলছে না, আরেকটা মেট্রো রেল করব, আরেকটা পদ্মা সেতু করব, এই ধরনের কথা বলছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই। আসলে আমাদের এই অবকাঠামোমূলক উন্নয়ন থেকে বেরিয়ে আসতে হবে। তার বিপরীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এবার কীভাবে সামাজিক খাতে নিরাপত্তা তারা উন্নয়ন করবে সেটা নিয়ে কথা বলছে, শিক্ষা খাতে কিভাবে তারা বাজেট বরাদ্দ বাড়াবে সেটা নিয়ে কথা বলছে, কিভাবে ইউনিভার্সাল হেলথ কেয়ার ইনশিওর করতে পারবে, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমাতে পারবে, সেগুলোতে তারা বেশি জোর দিচ্ছে। এটাকেও আমরা মনে করি যে হ্যাঁ, আমাদের যে আমরা টেকসই উন্নয়নের কথা বলি সেটার ধারায় পজিটিভ যাত্রা আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দেখছি বা আসছে সেগুলো সময় উপযোগী অবশ্যই। আসলে আমরা অর্থনৈতিকভাবে নাগরিকরা এরকম একটা অবস্থায় আছে, এগুলো শুনতে খুব লুক্রেটিভ মনে হয়, খুব আকর্ষণীয় মনে হয় না? চোখটা বড় হয়ে যায় যখন আমি শুনি যে শিক্ষা খাতে আমি জিডিপির 5% বরাদ্দ রাখবো। কিন্তু বাস্তবতাটা আসলে কি, সেটা আসলে কতটা সময় উপযোগী? এখন আমার শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2%-রও কম, আমার বাজেট জিডিপির মাত্র 12%। যেখানে যদি আমি 5-6% শিক্ষা খাতে দিয়ে ফেলি তাহলে আসলে বাদবাকি উন্নয়ন আমি কিভাবে করব? এই জিনিসগুলা সময় উপযোগী, কিন্তু বাস্তবতার নিরিখে সেই পরিকল্পনাগুলা বা প্রতিশ্রুতিগুলা করছি কিনা এটা আমাদের দেখবার প্রয়োজন রয়েছে। আমি যদি সুনির্দিষ্টভাবে বলতে চাই, বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলছে, সেখানে তারা বলছে যে ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে। আমরা তো জানি যে এই মুহূর্তে বাংলাদেশে যে দরিদ্র কিংবা হতদরিদ্র রয়েছে তার সংখ্যা প্রায় 3,60,00,000-এর উপরে। এত বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে যদি আমি 2,500 টাকা করে দিতে চাই, বিপুল অঙ্কের টাকা এখানে দরকার হবে। সেটা আসলে আমাদের বাজেট থেকে সংস্থান করা কতটুকু সম্ভব বলে মনে করছেন? এটা আসলে আমাদের এখনকার যে সামাজিক নিরাপত্তা খাতের বাজেট সেখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। আপনারা যদি ওটা খুলে দেখেন তাহলে দেখবেন একটা বড় অংশই আমার সরকারি চাকরিজীবীদের পেনশনে যাচ্ছে, বিদ্যুৎ খাতের ভর্তুকিতে যাচ্ছে, কৃষি খাতের ভর্তুকিতে যাচ্ছে। আমার খুব একটা কম অংশ আমরা যেটা আসলে সামাজিক সুরক্ষার বলতে বুঝাই সেটাতে সেই আওতায় আসছে। সেই শুভঙ্করের ফাঁকি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেই পরিমাণ অর্থ নেই। এবং যেটা কিনা বিএনপির ম্যানিফেস্টোতেও উঠে এসেছে এবং অন্যান্য দলের কিছু ম্যানিফেস্টো আসলে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলছে এবং অন্যান্য কার্ডের কথা বলছে। তারা কোথা থেকে এই অর্থ আনবে, কোথা থেকে অর্থায়ন হবে এবং এটার টাইমলাইন কি সেটা ঠিক পরিষ্কারভাবে তুলে আনছে না। যেটা কি না আমি বলবো যে বর্তমান যে ম্যানিফেস্টোগুলো আসছে সেটার একটা বড় দুর্বলতা। কারণ আগামী যে সরকার আসবে তার একটা সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে রাজস্ব আহরণ সে কোথা থেকে করবে। আমাদের অর্থনীতিতে তো আমরা খুব পিছিয়ে আছি, আমাদের লোন টোন সব কিছু নিয়ে। সেই রাজস্ব আমি কোথা থেকে আনবো? আমার পরিকল্পনাগুলো তো বাস্তবায়ন করতে বিপুল পরিমাণে আমার অর্থের প্রয়োজন। সেগুলোর কোনো রূপরেখা বা কোনো কাঠামো আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি আমরা দেখেছি বিএনপি যেটা বলছে যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাবে। জামাত তার সঙ্গে যুক্ত করেছে, সেখানে তারা 2040 সাল পর্যন্ত 2 ট্রিলিয়নে নিয়ে যেতে চায়। আমরা বর্তমানে আমাদের অর্থনীতি মোটামুটি 450 থেকে 460 বিলিয়নের মধ্যে, অর্থাৎ এর দ্বিগুণেরও বেশি করতে হবে আগামী 8 বছর কিংবা 15 বছরের মধ্যে। এটা আসলে কতটুকু সম্ভব? না, সব কিছু আসলে নির্ভর করছে আপনি কিসের উপরে ভিত্তি করে করতে চাচ্ছেন। আপনি কি বিনিয়োগ বাড়াতে চাচ্ছেন? তাহলে যদি আপনি বিনিয়োগ বাড়াতে চান তাহলে বিনিয়োগ বাড়ানোর জন্য আপনার কি পরিকল্পনা আছে?
আছে, বারবার কর্মসংস্থানের কথা উঠে আসছে, কিন্তু কর্মসংস্থান বাড়াবার জন্য কি পরিকল্পনা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর এই 10,000 দেখলাম মনে হয় কিছু ইসলামিক দল বলছে যে $10,000 হয়ে যাবে আমাদের মাথাপিছু আয়। আমরা কিন্তু $3,000 থেকে আসলে কিভাবে আমরা 10,000 হবে, আমরা কিন্তু এইগুলোকে যখন এর আগের সরকার যখন এ ধরনের কি বলবো কাল্পনিক নম্বর যখন আমাদেরকে বলেছিল, আমরা তখন সেগুলোকেও সমালোচনা করেছি যে আমাদের বাস্তবতার নিরিখে আসলে এগুলোকে প্ল্যান করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখেছি যে আমরা তো বর্তমানে বিশ্বের অর্থনৈতিক দেশ হিসেবে 35তম অবস্থানে রয়েছি। সেখানে একটি রাজনৈতিক দল বলছে যে সেখানে আমাদেরকে আগামীতে 20তম স্থানে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের আশেপাশে 20তম স্থানে আশেপাশে বর্তমানে যারা রয়েছে পোল্যান্ড কিংবা সুইজারল্যান্ড, তাদেরকে টপকে আমরা যাচ্ছি। তো সেটা কি আসলে সম্ভব কিনা, কিংবা সেটা আসলে কিভাবে দেখছেন? সেটা আসলে হয়তো আগামী 5 বছরের মধ্যে আমরা সম্ভব বলে মনে করছি না। এটা অবশ্যই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সেটার জন্য আমার ইমিডিয়েট প্ল্যান, মানে কিছু সময় নির্ভর প্ল্যানের দরকার আছে। আমার কাছে কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমি স্বল্প উন্নত আয় থেকে মধ্যম উন্নয়নের আয়ের দেশে যাব, সেটাই কিন্তু আমাকে সবচেয়ে আগে সেইটাকে মোকাবেলা করতে হবে। তারপরে আমি না হয় উন্নত দেশের মতো পোল্যান্ড এবং সুইজারল্যান্ডের মতো দেশ হব। কিন্তু একটা যেটা আমরা দেখলাম যে খুব বেশি স্বল্প উন্নত আয়ের থেকে মধ্যম আয়ের দেশে যাওয়ার পরিকল্পনার মনে হয় একটি গ্যাপ আমাদের কাছে মনে হয়েছে, যে ইশতেহারগুলো মনে হয় একটু মোর মিডিয়াম টার্ম চিন্তা করলে হয়তো আরেকটু রিয়ালিস্টিক ধারণা আমরা পেতে পারতাম। আচ্ছা, আরেকটা বিষয় রয়েছে যে জামাত ইসলাম একটা জিনিস বলছে যে রাজস্ব সংগ্রহের তারা 14% পর্যন্ত বাড়ানোর কথা বলছে। আবার একই সঙ্গে কিন্তু তারা বলছে কর্পোরেট ট্যাক্স 20% কমাবে। তাহলে 20% কর্পোরেট ট্যাক্স কমিয়ে কিংবা অন্যান্য ট্যাক্স কমিয়ে রাজস্ব সংগ্রহ কিভাবে বাড়াবে? সেটা সম্ভব না। আমাদের এখন ট্যাক্স টু জিডিপি রেশিও খুবই কম। আমার মনে হয় গত বছর মনে হয় এটা 6% মতো ছিল ট্যাক্স টু জিডিপি রেশিও, ইফ আই এম নট রং। এখন আমরা এখনই অনেক কম অবস্থানে রয়েছে। তার মধ্যে তারা বলছেন যে তারা ট্যাক্স কমিয়ে ট্যাক্স বেস বাড়িয়ে তাদের রাজস্ব আহরণটাকে সাপোর্ট করবে। আসলে এই ধরনের অকাল্পনিক চিন্তাভাবনা আমাদের জন্য না করাই ভালো। বরঞ্চ বাংলাদেশের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে, অবশ্যই আমি ট্যাক্স বেস বাড়াবো, কিন্তু আমার যে মানুষগুলো কর ফাঁকি দেয় তাদেরকে আমি কিভাবে কর দেওয়ার এই কার্যক্রমের সেটা আমাদের জন্য বরঞ্চ বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই যে ইশতেহার বিষয়ে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম রাজনৈতিক দলগুলোর ইশতেহারের বিষয়ে, অর্থনৈতিক যে পরিকল্পনা রয়েছে সে বিষয়ে।